সব জায়গাতেই উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন আজকে দেখলেন খাল। এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আপনি সাউথ কোরিয়া বলেন, চায়না বলেন, লন্ডন বলেন, নেপাল বলেন, ইন্দোনেশিয়া বলেন, 10 বছরের আগে কোনোদিনও কোনো নদীকে আমরা ওভাবে দূষণমুক্ত করতে পারা যায়। কাজে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা এমন অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম বছর কি, দ্বিতীয় বছর কি, তৃতীয় বছর কি। সেই কর্মপরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব। 16ই ফেব্রুয়ারিতে এডিবির একটি টিম আসবে, তারা আমাদেরকে নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে 3টা নদী তারা কীভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। এর মধ্যে জাতীয় পর্যায়ে কাজ করা হচ্ছে, জিপিএস দিয়ে সব দূষণকারী আমরা ম্যাপিং করে ফেলেছি। এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর। এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে। তারপরে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাকে সমন্বয় করে আমরা আশা করি এই বাজেটেই আমরা কিছু অর্থের সংস্থান করব এবং আমাদের উন্নয়ন সহযোগী অনেক সংস্থা বলেছে তারা আমাদেরকে এই কাজটা করতে সাহায্য করবে। তাহলে আমরা কাজটা শুরু করে দিয়ে যাব, তারপরে পরবর্তী সরকার এসে দায়িত্বটা নিয়ে করবে। বায়ু দূষণ আমরা আগেই বলেছি যে যদি কোথাও কারো কাছে কোনো দৃষ্টান্ত থাকে যে এই কাজটা 1 মাসের মধ্যে করলে বায়ু দূষণ কমে যাবে, আমরা করে দেবো, সেই প্রত্যয় আছে। সেটা তো সম্ভব না, বিভিন্ন সোর্স থেকে আসে। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের সাথে আমার কথা হয়েছে যেখানে উন্মুক্ত জায়গা আছে আমরা ওখানে ঘাস বা গাছ লাগিয়ে দেবো যে ধুলা না ওড়ে। যেখানে রাস্তা ভাঙা আছে তারও তালিকা করা হয়েছে, সেগুলো আমরা নির্মাণ করে দেব। আমাদের বায়ু দূষণের ক্ষেত্রে প্রাথমিক টার্গেটটা হচ্ছে ধূলি দূষণটা নিয়ন্ত্রণ করা, যেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব উৎস থেকে আসে। আর ইটভাটা থেকে যে দূষণটা আসে আমরা দেখব যে আশুলিয়া, আমিনবাজার এই জায়গাগুলোতে যদি আমরা নো ব্রিক ফিল্ড জোন করি অন্তত কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারি কিনা। যেমন চীন দেশে সাংহাইতে তাদের 15 বছর লেগেছে। আমাদের মুশকিল হলো আমাদের তো কাজটাই শুরু হয়নি। কাজটা শুরু হলে এগিয়ে নেওয়া যেত, আমরা কাজটা শুরু করি। আমাদের যে প্রকল্পগুলো হয় এগুলো না সমস্যার মূলটাকে আক্রান্ত না করে সমস্যার চারপাশ দিয়ে ঘুরতে থাকে, যার জন্য আমরা দেখি যে অনেক টাকার প্রকল্প আসে, টাকাও ব্যয় হয় কিন্তু কাজটা হয় না। তো আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে রেগুলেশনে যেতে হবে। এটা আপনি একভাবে চলে চলে অভ্যাস হয়ে গেছে আপনার 20 বছর, 25 বছর, 30 বছর। আপনি দেখেছেন যে আমরা হাজারিবাগ থেকে ট্যানারি সরিয়েছি, কত লম্বা আইনি প্রক্রিয়ার পরে এখন আবার সেখানে তারা দূষণ শুরু করেছে। এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস থেকে সরিয়ে আনতে আইন প্রয়োগের ব্যাপারে যে কঠোরতাটুকুন দেখানো দরকার সেটুকুন আমরা দেখাবো, কিন্তু একই সাথে তো প্রযুক্তিগত সমাধানও লাগবে, মনিটরিং এবিলিটিও বাড়াতে হবে। সেগুলো আমরা শুরু করে দিয়ে যাব কিন্তু শেষ করতে পারবো না। পলিথিনের ব্যাপারে বলুন, যে উদ্যোগ নিয়েছিলেন সেটা বলা যায় বাজারে এখনো পলিথিন পাওয়া যাচ্ছে। চ্যালেঞ্জটা আসলে কোথায়, কেন পাচ্ছেন না, এবং আপনাদের আসলে এই উদ্যোগের সফলতা আপনি কত পার্সেন্ট দিবেন? কেন পারছি না এটা কেন বলতেছেন? কারণ 2004 থেকে 2006-এ যখন পলিথিনের বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেইন হয়েছিল, বছর 2-2.5 ক্যাম্পেইন করে পলিথিনটা নিয়ন্ত্রণে আনা গেছিল। আপনি নিজে পলিথিনে বাজার করে আনবেন আর আমাকে জিজ্ঞেস করবেন আপা কেন পারতেছেন না। আপনারা না, এটা শোনেন, বিকল্প ব্যবস্থা কি সরকার বলে দেবে? আপনি বলেন তো, আজকে যদি আপনার বাসা থেকে আপনি বাজার করতে যান, আপনি যদি চিন্তা করেন যে আমি পলিথিন ব্যাগে আনবো না, আপনার বাসায় কি একটাও ব্যাগ নাই সাথে করে নিয়ে যাওয়ার জন্য, কাপড়ের বা চটের বা পাটের? এটা আপনি আমাকে বললেন আর আমি মানলাম? এটা তো না। আপনি ওইভাবে চিন্তা করেন না যে আমি বাসা থেকেই নিয়ে যাব। আর পলিথিন, সকলে বলে যে পলিথিন খুব সস্তা। কেমন করে সস্তা হয়? তাকে তো কাঁচামাল আমদানি করতে হয়, তাকে একটা ইন্ডাস্ট্রি ভাড়া দিতে হয়, যন্ত্র কিনতে হয়, বিদ্যুৎ লাগে, তাকে শ্রমিকের বেতন দিতে হয়। তাহলে ওটা আপনাকে ফ্রি দেয় কেমন করে? ওটা ফ্রি না, ওটা আপনার পণ্যের ভিতরেই ঢুকানো থাকে।